হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেল। তো দেখো, আমাদের কিন্তু জিকে জিএস অধ্যয়ন বলে একটা সিরিজ অনেকদিন ধরে শুরু হয়ে গেছে। সিরিজটা চলছে, কন্টিনিউ হচ্ছে এবং সকলের রেসপন্স খুবই ভালো। এই সিরিজটাতে অর্থাৎ পার্টিকুলার এই ক্লাসগুলোতে আমরা কিন্তু সেরা 25টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রতিটা ক্লাসে। ঠিক আছে, সেই প্রশ্নগুলো সম্পূর্ণ মিক্স প্যাটার্নে হয়। অর্থাৎ আমাদের জিকে জিএস এর যে সমস্ত সাবজেক্ট থাকে, দ্যাট ইজ হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সমস্ত সাবজেক্টগুলোকে তার মধ্যে থেকে আমরা 25টা প্রশ্ন মিক্স ভাবে আমরা আলোচনা করে থাকি। তো অলরেডি আমাদের 7টা ক্লাস কিন্তু হয়ে গেছে, 7, ঠিক আছে, 7টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 8 নাম্বার ক্লাস চলছে। তো চলো শুরু করা যাক। তার আগে যারা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস এই অ্যাপটা যারা ডাউনলোড করোনি, তারা অবশ্যই প্লে স্টোরে যাও। প্লে স্টোরে গিয়ে এইটা সার্চ করো, ভিশন কম্পিটিটিভ এক্সামস, দেন এই অ্যাপটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে WBPSC সেকশনে চলে যাবে। এই সেকশনটায় গেলে অল ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে। সেখানে যদি ক্লিক করো তাহলে ভিশন WBCS এবং এই চ্যানেলটা অর্থাৎ ভিশন কম্পিটিটিভ এক্সামস, এই দুটো চ্যানেলে ইউটিউবে যত ক্লাস করানো হয়, সেটা জিকে হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, যত ক্লাস করানো হয় সমস্ত ক্লাসের কিন্তু ক্লাস পিডিএফ যেগুলো হয় সেগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবং ফার্দার সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, তাপ্তি এবং নর্মদা নদীর মাঝে কে অবস্থিত? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সাতপুরা পর্বত। এবার এই কোশ্চেনটা একটা ট্রিকের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাবো এবং এমন ভাবে বুঝিয়ে দেবো যে আর জীবনেও তুমি চাইলেও ভুলতে পারবে না। জাস্ট লিখবে VNST, ঠিক আছে। ভি ভি ফর হচ্ছে, এখানে একটা কালারটা চেঞ্জ করে নিই, ভি ফর হচ্ছে বিন্ধ্যা, এন ফর নর্মদা, এস ফর সাতপুরা, টি ফর তাপি বা তাপ্তি। এবার এখান থেকে যা প্রশ্ন দিক সবটা তোমরা পেরে যাবে। প্রশ্ন কেমন ভাবে আসে, একটা এক্সাম্পল এইটা, এটাকেই ধরে নি। বলছে তাপ্তি এবং নর্মদার মাঝখানে কোনটা অবস্থিত? এই হলো তোমার তাপ্তি, এই হলো তোমার নর্মদা, মাঝে কোনটা অবস্থিত? সাতপুরা। তো সেটাই তো আমাদের রাইট অ্যান্সার ছিল। এবার এখান থেকে বলে দিল বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়? এই যে তোমার নর্মদা, রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এখানে এই তো, আর কিছু না। এখানে আরো একটু দিতে পারে যে সাতপুরা পর্বতের উত্তর দিকে কোন নদী প্রবাহিত হয়, সাতপুরা পর্বতের দক্ষিণে কোন নদী অবস্থিত, এরকম ভাবে আসতে পারে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কোন নদী অবস্থিত, এভাবেও আসতে পারে। যাই ভাবেই আসুক, শুধুমাত্র VNST, ব্যাস, এরা মনে রাখবে, আর কিচ্ছু লাগবে না। এখানে আমরা এক্সপ্লেনেশন দেখে নিই। দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। এটি মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের সর্বোচ্চ বিন্দু। এটির উচ্চতা 1352 মিটার, ফুটে বললে 4429 ফুট। নট ইম্পর্টেন্ট। সাতপুরা রেঞ্জ পূর্বে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের সীমানা দিয়ে পূর্বে গুজরাট রাজ্যের গুজরাট রাজ্যে এবং ছত্তিশগড় পর্যন্ত, মানে সীমানাটা এইটাই যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং এদিকে গুজরাট। তো কাইন্ড অফ এরকম অঞ্চল দিয়ে এটা অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? প্রশ্নটা WBCS প্রিলিমস 2019 এবং 21, 2 বছরই এসছে। অপশন তোমাদের সামনে।
রাইট অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। দেখো বাংলায় এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে 15 জানুয়ারি 1784 সালে প্রতিষ্ঠা করেছিলেন। স্যার উইলিয়াম জোন্স তিনি ছিলেন ভারতের প্রাচ্য গবেষণা ও অধ্যয়নের প্রচারের জন্য এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, দ্য জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এটা কিন্তু 1832 সালে মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এই ইনফোটা এখানে রাখার মানে এটাই যে এই নামটা দেবে, এই জার্নালটার নামটা দেবে দ্য জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। দেন এখানে মানে এটা পার্টিকুলার একটা পুরো ছকের মতো আসতে পারে, যেখানে এক সাইডে কিছু জার্নাল আর এক সাইডে কিছু অর্গানাইজেশন দেওয়া থাকলো, ম্যাচ করতে বলবো। ঠিক আছে, তো এটা হবে এশিয়াটিক সোসাইটি একটা জার্নাল, যা 1832-এ প্রকাশিত হয়েছিল। সালও দিতে পারে ওখানে টেবিলে। নেক্সট কোশ্চেন, কে হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত? হরিয়ানা হ্যারিকেন নামে কে পরিচিত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কপিল দেব। কপিল দেব স্যারের লেখা কিছু বই, দ্যাট ইজ ক্রিকেট মাই স্টাইল, বাই গডস ডিক্রি এবং তার অটোবায়োগ্রাফি স্ট্রেট ফ্রম দি হার্ট। ঠিক আছে, এবং একটা ইনফো এখানে না বললেই নয়, সবাই জানো, তাও বলছি। 1983 ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। উইনার, ঠিক আছে, আমাদের ভারতবর্ষ, যার ক্যাপ্টেন ছিলেন কপিল দেব স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জজিলা পাস, এই পাসটা কোন পর্বতমালায় অবস্থিত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জান্সকার। এবার এখানে কিছু গিরিপথ, তাদের অবস্থান এবং সংযোগ, কাকে কার সাথে সংযোগ করছে। গিরিপথে তো এটাই ফান্ডা, গিরিপথ মানে একটা জায়গা থেকে একটা জায়গার মধ্যে কানেক্টিভিটি। তো এখানে দেখো কিছু পাস রেখেছি। বানিহাল পাস জম্মু অ্যান্ড কাশ্মীর অবস্থিত, জম্মু থেকে শ্রীনগরের মধ্যে কানেক্টিভিটি করে। জজিলা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগর এবং লেকে কানেক্ট করে। বুর্জিলা পাস জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, কাশ্মীর উপত্যকা এবং লাদাখের দেওসাই মালভূমিকে কানেক্ট করে। খারদুংলা পাস জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, লেহকে সিয়াচেনের সাথে কানেক্ট করে। শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশ এবং তিব্বতকে কানেক্ট করে। বাই দ্য ওয়ে এটা এখন সাউথ চায়না। বারালাচলা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, মানালিকে লেহ সাথে কানেক্ট করে। রোহতাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত, কুল্লু এবং স্পিতি উপত্যকাকে কানেক্ট করে। জেলেপলা পাস এটা সিকিমে অবস্থিত, সিকিম ও লাসা দ্যাট ইজ তিব্বত সাউথ চায়না সেটাই কানেক্ট করে। লিপুলেখ পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন ও তিব্বতকে কানেক্ট করে। নাথুলা পাস সিকিমে অবস্থিত, সিকিম ও চীনকে কানেক্ট করে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মুঘল শাসকের নামে ফতেয়াবাদে একটা মসজিদ রয়েছে? ঠিক আছে, কোশ্চেনটা একটু ডিফিকাল্ট সাইড, ঠিক আছে, কিন্তু আমরা মোটামুটি ক্লাস নাম্বার 6 যদি কেউ দেখো, তাহলে সেখানে কিন্তু আমরা খুব ডিটেলে আলোচনা করেছি যে আমরা যত ক্লাস এগোবো তত কিন্তু আমাদের লেভেলটাও বাড়তে থাকবে, অর্থাৎ ক্লাসের সাথে আমাদের কোশ্চেনের লেভেল বাড়ার কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। এটা রাইট অ্যান্সার হবে হুমায়ুন। গুরুত্বপূর্ণ মুঘল শাসকদের সমাধি, দেখো বাবর সমাধি রয়েছে কাবুল আফগানিস্তানে, আকবরের সমাধি রয়েছে সেকেন্দ্রাবাদ আগ্রাতে, জাহাঙ্গীরের সমাধি লাহোর পাকিস্তানে, শাহজাহানের সমাধি আগ্রাতে, ঔরঙ্গজেবের সমাধি দৌলতাবাদ দ্যাট ইজ মহারাষ্ট্র, বাহাদুর শাহ জাফরের সমাধি রেঙ্গুন মায়ানমার। এবার এখানে এটা দেয় অনেক সময় যে ধরো অপশনে বাবর রাখলো, আকবর রাখলো, জাহাঙ্গীর রাখলো এবং শাহজাহান রাখলো, বললো এর মধ্যে কোন মুঘল শাসকের সমাধি ভারতের বাইরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে বাবর। সেরকম ভাবে অনেক কিছু দিতে পারে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান
এবং বাহাদুর শাহ জাফর দিয়ে দিল, তো তখন বাহাদুর শাহ জাফর হবে, কারণ মায়ানমারে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কাবুলিওয়ালা এই ছোট গল্পটা কে রচনা করেছেন? অপশন তোমাদের সামনে, এটা আমরা 6 নম্বর প্রশ্ন আলোচনা করছি। রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কাবুলিওয়ালা গল্পটি একটা ছোট গল্প যা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা রচিত। এটা 1892 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা চরিত্রের অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে প্রধান হলেন কাবুলিওয়ালা, যার নাম রহমত, মিনি ছোট্ট মেয়েটা, কথক এবং কথকের স্ত্রী মানে মিনির বাবা এবং মিনির মা। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 1942। ভারত ছাড়ো প্রস্তাব 1942 সালের 8ই আগস্ট অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের বম্বে অধিবেশনে গৃহীত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি সেই সময় সভাপতি ছিলেন। এই প্রস্তাব আগস্ট ক্রান্তি নামেও পরিচিত। বাই দ্য ওয়ে, ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয়। অথবা এই তিনটেই কিন্তু মনে রাখবে। এই আন্দোলন ভারতের অবিলম্বে স্বাধীনতা ডাক দিয়েছিল এবং এই আন্দোলনে মহাত্মা গান্ধী ডু অর ডাই এই স্লোগানটা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে রাজ্য পরিষদে অর্থ বিল পেশ করা যাবে না? ঠিক আছে, অর্থাৎ অর্থ বিল কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় আইনসভায় পেশ করা যায় এবং সেটাও শুধুমাত্র লোকসভাতে। তো কোন ধারাতে বলা আছে যে রাজ্য পরিষদে পেশ করা যাবে না? সেটা হবে 109। 109 বলা আছে রাজ্য পরিষদে অর্থ বিল পেশ করা যাবে না। 110 বলা আছে অর্থ বিলের সংজ্ঞা, অর্থ বিল কর, সরকারি ব্যয় ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। এই বিলটি ভারতের রাজনীতি এবং প্রশাসনের জন্য তাৎপর্যপূর্ণ কারণ। নেক্সট কোশ্চেন, পঞ্চতন্ত্র এই গ্রন্থটি কে রচনা করেন? খুবই ইজি একটা কোশ্চেন, অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে বিষ্ণু শর্মা। এবার এখানে কিছু প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতা, মেনলি এটা হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রির গ্রন্থ এবং রচয়িতা। একটা লিস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যতগুলো টেবিল সেশনে রাখা হবে প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, অর্থশাস্ত্র কৌটিল্যের রচনা, বুদ্ধচরিত অশ্বঘোষের রচনা, চরক সংহিতা চরকের রচনা, সুশ্রুত সংহিতা সুশ্রুতের রচনা, কামসূত্র বাৎসায়নের রচনা, মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের রচনা, অমরকোষ অমর সিংহের রচনা, কথাশরীর সাগর সোমদেবের রচনা, যুক্তিকল্পতরু রাজা ভোজ এর রচনা, মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন, আয়ুর্বেদ দীপিকা চক্রপাণি দত্ত। নেক্সট কোশ্চেন, 2011 আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য? ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, রাইট অ্যান্সার হবে সিকিম। এইখানে যে লিস্টটা রেখেছি না, এখান থেকে না জানি কতগুলো কোশ্চেন হতে পারে। ঠিক আছে, একেবারে জিভিআই যতগুলো ইচ্ছা স্টার মেরে নাও। এর থেকেও অনেক বেশি ইনফো হতে পারে সেন্সাস নিয়ে, কিন্তু একদিনে এতগুলো পড়বো না আমরা, জাস্ট বেসিক, একেবারে বেসিক এগুলো, এর উপরে নির্ভর করে আরো অনেক কিছু বেরোয়, কিন্তু আমরা ফার্স্টে একদম বেসিকটা পড়ি, পরে অন্য কোনো প্রশ্নে বা অন্য কোনো সেশনে আমরা বাকিটুকু দেখে নেব। দেখো, লিঙ্গানুপাত 2011 সেন্সাস অনুযায়ী 940:11, সরি কি বলছি 940:1000। মোট সাক্ষরতার হার
74.04। কমেন্ট করে জানাও ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার 2011 সেন্সাসে কত। পুরুষের সাক্ষরতার হার 82%, মহিলাদের সাক্ষরতার হার 65%। জনসংখ্যায় সব থেকে বৃহত্তম রাজ্য, খুব ইম্পর্টেন্ট, সেটা হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ। জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য, সিকিম। জনঘনত্বে সব থেকে বৃহত্তম রাজ্য, বিহার। সেকেন্ডে আমাদের ওয়েস্ট বেঙ্গল। জনঘনত্বে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য, অরুণাচল প্রদেশ। জনঘনত্বে সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি, যেটা বিহারের প্রায় 10 টাইমস। ঠিক আছে। জনঘনত্বে সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, দ্যাট ইজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে সব থেকে বৃহত্তম রাজ্য, রাজস্থান। আয়তনে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য, গোয়া। এটা আয়তন বলছি। আয়তনে সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, লাক্ষাদ্বীপ। সর্বাধিক সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য, কেরল। সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্য, বিহার। আয়তনে সব থেকে বৃহত্তম জেলা, কচ্ছ। আয়তনে সব থেকে ক্ষুদ্রতম জেলা, মাহে। জনসংখ্যায় সব থেকে বৃহত্তম জেলা, থানে, যেটা মহারাষ্ট্র অবস্থিত। ঠিক আছে। আমাদের যখন ভারতের প্রথম ট্রেন চালু হয় 1853-তে, ডালহৌসি চালু করেছিল, সেই ট্রেনটা কিন্তু বম্বে থেকে থানেতেই গিয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেছিলেন? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জেমস প্রিন্সেপ। কত সালে? 1837। এনার নামেই কিন্তু প্রিন্সেপ ঘাট কলকাতায়। অশোক সম্বন্ধে জেনে নিই। তিনি বিন্দুসারের পুত্র ছিলেন। তার অন্য নামগুলি হলো দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী। এখানে একটু স্পেলিংটা ভুল আছে। তিনি খ্রিস্টপূর্ব 269-এ সিংহাসনে বসেন। কলিঙ্গ যুদ্ধের সাথে তিনি জড়িত ছিলেন, যেটা 261 খ্রিস্টাব্দে হয়েছিল। জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকের মূল শিলালিপিটি ব্যাখ্যা করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 12 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? পিএসসির ফেভারিট 9 ধরনের কোশ্চেন। এখানে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে টোমাস। টোমাসটা কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী নয়। এবার এইটা হচ্ছে ব্রহ্মপুত্রের গতিপথ, এই কালোটা। তার ধারে যতগুলো নাম দেখতে পাচ্ছ সবকটা কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। সিয়াং, দিবাং, লোহিত, এটা হচ্ছে দিখৌ, ধানসিঁড়ি, কপিলি, কোলং, বরা নদী, সুবনসিরি, মানস, সংকোষ, তিস্তা, সব কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। নেক্সট কোশ্চেন, অন্নদা মঙ্গল কাব্যটি কে রচনা করেছেন? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ভারতচন্দ্র রায় গুণাকার। ঠিক আছে। তিনি অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছেন। তিনি ছিলেন মঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি। উপাধি নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক রায় গুণাকার উপাধি কিন্তু তিনি পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, তার রচিত অন্নদা মঙ্গল কাব্যটি অভিনব বৈশিষ্ট্যপূর্ণ এবং আধ্যাত্মিকতা মুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাটি ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করে? এখানে রেঞ্জটা দিয়ে দিয়েছে, কোন কত থেকে কত নম্বর আর্টিকেল অবধি আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। এখানে অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 25 থেকে 28। 25-এ কি বলা হয়েছে? বিবেকের স্বাধীনতা, ধর্মের স্বাধীন পেশা, অনুশীলন এবং প্রচার স্বেচ্ছাভাবে কেউ করতে পারবে। 26-এ বলেছে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা থাকবে সবার। 27-এ বলা রয়েছে যে কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। ঠিক আছে। 28-এ বলা রয়েছে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা বা ধর্মীয় উপাসনায় অংশগ্রহণের স্বাধীনতা। নেক্সট কোশ্চেন, আমাদের 15 নম্বর কোশ্চেন।
মহাক্ষত্রপ এই উপাধি কে ধারণ করেছিলেন? তো মহাক্ষত্রপ উপাধি, এখানে অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে রুদ্রদমন। রুদ্রদমন কিন্তু মহাক্ষত্রপ উপাধিটা ধারণ করেছিলেন। মহাক্ষত্রপ উপাধিটি নাহপান এবং রুদ্রদমন প্রথম রুদ্রদমন এরা কিন্তু ব্যবহার করেছিল। নহপান কে ছিল? নহপান ছিল হচ্ছে খহরত রাজবংশের একজন রাজা। তার শাসনামলের শেষের দিকে তিনি মহাক্ষত্রপ উপাধিটা গ্রহণ করেছিলেন। এবং প্রথম রুদ্রদমন ছিলেন একজন পশ্চিমের ক্ষত্রপ বংশের রাজা। জুনাগড় শিলালিপি তার সাথে সংযুক্ত। তিনি নিজেই মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন। বীরবল, বীরবল কার ছদ্মনাম? ঠিক আছে, অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সারে যাওয়ার আগে আমরা মুঘল আমলে যে বীরবল সম্বন্ধে জানি সেটা একটু জেনে নিই। ধরো বীরবল হচ্ছে আকবরের সভাসদ তথা আকবরের নবরত্নের একজন পার্ট। বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। ঠিক আছে, এটা কিন্তু আকবরের যে বীরবল তার কথা বলা হচ্ছে, মহেশ দাস। তিনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি আকবরের যে দিন ই ইলাহি সেটা কিন্তু গ্রহণ করেছিলেন, তিনি প্রথম ব্যক্তি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সাহিত্যে ফিরে আসি। সাহিত্যের যে বীরবল সেটা কার ছদ্মনাম? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী 1884 সালে তার প্রথম বীরবল ছদ্মনামে লেখা প্রকাশ করেন। 1902 সালে একটি পত্রিকার সম্পাদক হিসেবে তিনি কাজ করেছিলেন। বীরবলের হালখাতা এটি ছিল তার উল্লেখযোগ্য একটি বই। প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের নবজাগরণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। 1857 সালের কোন নেতার আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কার আসল নাম ছিল? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে তাঁতিয়া টোপে। ঠিক আছে, তাঁতিয়া টোপে। এখানে আচ্ছা ঠিক আছে, এইখানে যে নানা সাহেব রয়েছে তার আসল নাম ছিল কিন্তু ধন্দুপন্ত। ঠিক আছে, তাঁতিয়া টোপে 1857 সালের মে মাসে তিনি কানপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধে জয়লাভ করেছিলেন। তিনি জেনারেল উইন্ডহামকে গোয়ালিয়র শহর থেকে পিছু হটতে বাধ্য করেন। তিনি গোয়ালিয়র দখল করতে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে সহযোগিতা করেছিলেন। তিনি 1857 সালের 6 ডিসেম্বর স্যার কলিন ক্যাম্পবেল দ্বারা পরাজিত হন। 1859 সালে 18 এপ্রিল শিবপুরীতে জেনারেল মিডের ক্যাম্পে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, একটি বিখ্যাত গ্রন্থে ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি তিনি দাবি করছেন যে ড্যাশ এর প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুহাম্মদের বংশধর। এখানে জিজ্ঞাসা করছে যে ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি তিনি তার একটা গ্রন্থে তিনি উল্লেখ করছেন কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি হযরত মুহাম্মদের বংশধর ছিলেন। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সৈয়দ বংশ। আমরা যারা দিল্লি সালতানাত পড়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি 5টা বংশ, স্লেভ অর্থাৎ দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোধি বংশ। তার মধ্যে যে সৈয়দ বংশের যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে খিজির খান, তিনি কিন্তু হযরত মুহাম্মদের বংশধর বলে তিনি নিজেই দাবি করছেন এবং সেটাকেই ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি তার একটা গ্রন্থে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন সে যুগের একজন ঐতিহাসিক এবং তার ঐতিহাসিক কাজগুলিতে তিনি খিজির খানকে নবী বংশোদ্ভূত বলে দাবি করেছিলেন। সৈয়দরা দিল্লি সুলতানের উপর তাদের তুলনামূলকভাবে দুর্বল নিয়ন্ত্রণের জন্য পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন আমাদের।
ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসেবে, ডিজিটালি স্বাক্ষর, ঠিক আছে, সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য হিসেবে কোন রাজ্যকে ঘোষণা করা হয়েছে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কেরল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরালাকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছেন। এই সাফল্য ডিজিটাল বৈষম্য দূর করার জন্য ডিজি কেরালা প্রকল্পের একটা প্রথম পর্যায় হিসেবে সমাপ্ত করে। রাজ্যের প্রায় 83.46 লক্ষ পরিবারের 1.5 কোটি মানুষের জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা, এতগুলো সার্ভে করে জানা গেছে। তার মধ্যে 21.87 লক্ষ এবং অর্থাৎ 99.98% সফলভাবে প্রশিক্ষণ এবং মূল্যায়ন করতে সক্ষম বা সম্পন্ন হয়েছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি লোই ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স, ঠিক আছে, এশিয়া পাওয়ার ইন্ডেক্স, এই রিপোর্টে 2024-এ ভারতের র্যাঙ্ক কত বা স্থান কত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে তৃতীয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দিল্লি সালতানাতের কোন শাসকের রাজত্বকালে বেগমপুরি মসজিদটি নির্মিত হয়েছিল? এটা এসএসসি স্টেনো 2024-এ এসেছিল প্রশ্নটা। বেগমপুরি মসজিদ, অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মোহাম্মদ তুগলক, যার পুরো নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন তুগলক। দিল্লি সুলতানের তুগলক বংশের দ্বিতীয় সুলতান ছিলেন তিনি ছিলেন গিয়াসউদ্দিন তুগলকের পুত্র। রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরের চেষ্টা করেছিলেন তিনি, যা ব্যর্থ হয়। তিনি তাম্র ও পিতলের মুদ্রা জারি করেছিলেন, যাকে টোকেন কারেন্সি বলা হয়, কিন্তু সেই মুদ্রা যখন জারি করা হলো তার পর সে কিন্তু সেই মুদ্রাগুলি জাল হতে শুরু করে, ফলে তার সেই পরিকল্পনাও ব্যর্থ হয়। তিনি দক্ষিণ ভারতে তার অভিযান ব্যর্থ হয়, এর ফলে সাম্রাজ্যের ক্ষতি হয়। তার শাসনামলে বিদ্রোহ এবং অস্থিরতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যার ফলেও কিন্তু তিনি তার সাম্রাজ্যে ব্যর্থ হন এবং 1351 সালে তিনি সিন্ধু অঞ্চলে একটা অভিযানের সময় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন 1351-তে। তাহলে ফার্স্টে তুগলকের সিংহাসনে বসছেন গিয়াসউদ্দিন তুগলক, দেন আসছেন মোহাম্মদ বিন তুগলক, তারপরে বসবেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, শাফি ল্যান্ডফি একটি ঐতিহ্যবাহী টেক্সটাইল কাপড় নিম্নলিখিত কোন রাজ্যের একটা জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মণিপুর। মণিপুরের কিছু আদার্স জিআই ট্যাগ দেখে নি। শাফি ল্যান্ডফি তো আমরা দেখলাম, ওয়াংকেইফি, ময়রাংফি, কাসাই লেবু, চাক হাউ, তামেঙ্গলম কমলা এবং হাথেই মরিচ, এগুলো কিন্তু সব মণিপুরের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 24তম আন্তর্জাতিক মাদার টেরেসা পুরস্কার অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন আমাদের সামনে। রাইট অ্যান্সার হবে দুবাইয়ে। এটা দুবাইয়ের মিলেনিয়াম প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানটি মাদার টেরেসার 114তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য অনুষ্ঠিত হয়েছিল। সর্বভারতীয় সংখ্যালঘু এবং দুর্বল অংশ পরিষদ কর্তৃক আয়োজিত এটি ভারতের বাইরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। দুবারই কিন্তু দুবাইতে হয়েছিল, ঠিক আছে, এটা দ্বিতীয়বার, প্রথমটা কিন্তু দুবাইতেই হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির। দেখো, কোনারকের সূর্য মন্দির 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব দ্বারা কিন্তু তৈরি হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। চোল রাজবংশের প্রথম রাজ চোল তামিলনাড়ুর তাঞ্জাভুরে বৃহদেশ্বর মন্দির তৈরি করেছিলেন এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজা দ্বিতীয় দেবরায় কর্ণাটকের হাম্পিতে বিঠ্ঠল মন্দির নির্মাণ করেছিলেন। মানে আমরা এখানে প্রথম নরসিংহ দেব দ্বারা কোনারক, অশোক দ্বারা নির্মিত সাঁচি স্তূপ
রাজরাজ চোলের দ্বারা নির্মিত বৃহদেশ্বর মন্দির এবং দ্বিতীয় দেবরায় দ্বারা নির্মিত বিঠ্ঠল মন্দির। এই সবকটা কিন্তু আমরা রিভিশন দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন এবং আমাদের এই সেশনের আজকের লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের 25 নম্বর কোশ্চেন বলছে, সম্প্রতি খবরে দেখা দেওয়া মিঠি নদী কোন শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মুম্বাই। মিঠি নদী হলো ভারতের মহারাষ্ট্রের রাজ্যের একটি নদী, মুম্বাইয়ের অবভিয়াসলি। মুম্বাইয়ের সালসেট দ্বীপে অবস্থিত এই নদীটি বিহার ও পইপাই হ্রদ থেকে উৎপন্ন হয়ে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মাহিম উপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, তো এখানেই ছিল আজকে আমাদের সেশন। 25টা প্রশ্ন কমপ্লিট। কেমন লাগলো সেশনটা অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে। কোনো জায়গায় যদি কোনো রকম অবজেকশন থাকে কোনো কোশ্চেন নিয়ে, বা যদি সেশনটা ভালো লেগে থাকে, তোমার যা ফিডব্যাক সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, যদি মনে হয় ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটাকে শেয়ার করা যায়, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে, গ্রুপে, বিভিন্ন জায়গায় ক্লাসটাকে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ যারা যারা ক্লাসটা দেখলে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।